শিক্ষক নিয়োগ দুর্নীতির জেরে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত অন্তত 2 লক্ষ। তাদের জন্য বড় প্রতিশ্রুতি অমিত শাহের। যোগ্য চাকরি প্রার্থীদের আবেদনে 5 বছরের রেহাই। কি বললেন অমিত শাহ? কি সুরাহা হবে যোগ্য চাকরি প্রার্থীদের? ভোটমুখী বাংলায় লাভবান হবে বিজেপি? বিজেপির প্রতিশ্রুতিতে উদ্বিগ্ন তৃণমূল। তথ্য তত্ত্বে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি অঙ্কুর। আপনারা সকলেই জানেন শিক্ষক নিয়োগ দুর্নীতির ঘটনা এবং তারপর সেই মামলা যায় শীর্ষ আদালতে। সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি গিয়েছে 2016 সালের এসএসসিতে চাকরি পাওয়া প্রায় 26,000 জনের। দাগি অযোগ্যদের তালিকাও প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। এবারের ভোটে শিক্ষক নিয়োগ দুর্নীতি অন্যতম বড় ইস্যু, সন্দেহ নেই। এক সাংবাদিক সম্মেলনে সেই বিষয়ে বিজেপির কি চিন্তা ভাবনা তা সামনে এনেছেন অমিত শাহ। অমিত শাহের যে বক্তব্য তা যোগ্য প্রার্থীদের জন্য গুরুত্বপূর্ণ বলেই এখনো পর্যন্ত মনে হচ্ছে। কি বলছেন অমিত শাহ শোনাবো। তার আগে এই মুহূর্তে এই যে শিক্ষক নিয়োগ দুর্নীতি তার সংক্ষিপ্ত ইতিহাস এবং রাজ্যের অবস্থান আপনাদের জানাবো। শিক্ষক নিয়োগ দুর্নীতিতে প্রথম আমরা দেখেছিলাম রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তার হয়েছিলেন এবং সেই গ্রেপ্তারের আগে তার দেখেছিলাম তার বান্ধবীর বাড়িতে বিপুল টাকা এবং অলংকার উদ্ধার এবং সেই ঘটনা যায়, কেস হয়, সেই মামলা যায় শীর্ষ আদালতে। বহু মামলার বহু দিন তারিখ পে তারিখ হওয়ার পর আমরা দেখলাম যে সেক্ষেত্রে প্রায় 26,000 জনের চাকরি বাতিল হয়। এবং এক্ষেত্রে রাজ্য সরকারের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্নীতির দায় তিনি এড়িয়ে যান। স্পষ্ট বলেন যে তার সরকার দুর্নীতির সঙ্গে যুক্ত নয়। নিয়োগ প্রক্রিয়ায় যদি কোনো অনিয়ম হয়ে থাকে সেই অনিয়মের দায় তৎকালীন এসএসসি কমিশন, স্কুল সার্ভিস কমিশন এবং বা নির্দিষ্ট ব্যক্তির, সেখানে সরকারের কোনো ভূমিকা নেই। পাশাপাশি কি বলেন তিনি? বলেন বিরোধীরা, চাকরি বাতিলের জন্য সরাসরি বিরোধীরা দায়ী। সরাসরি ভারতীয় জনতা পার্টি এবং সিপিএম কেই দায়ী করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার অভিযোগ বিরোধীরা চক্রান্ত করে এই চাকরি বাতিলের পরিস্থিতি তৈরি করেছে। এই কথাই বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিকল্প ব্যবস্থার কথাও বলেছিলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছিলেন তিনি দুর্নীতির অভিযোগে চাকরিচ্যুতদের জন্য বিকল্প কর্মসংস্থানের সুযোগ বা পুনরায় পরীক্ষার মাধ্যমে নিয়োগের প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন, এমন আশ্বাস দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এবং যোগ্য শিক্ষকদের কাজ চালিয়ে যাওয়ার জন্য অনুরোধ করেন তিনি। কিছু পর্যায়ে কিছু আনুষ্ঠানিক বরখাস্তের চিঠি সেক্ষেত্রে দেওয়াও হয়নি, এমন অভিযোগ ছিল। এবং পুনর্বহাল বা বিকল্প ব্যবস্থা গ্রহণের জন্য আইনি পদক্ষেপ খতিয়ে দেখার কথাও বলেছিলেন মুখ্যমন্ত্রী। সেপ্টেম্বর 2025-এ ধনধান্য প্রেক্ষাগৃহের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন 10 বছর শিক্ষক হিসেবে কাজ করার পরেও যাদের কাজ আজকে হঠাৎ করে অযোগ্য বলে দাগিয়ে দেওয়া হয়েছে তাদের নিয়ে আইনি আলোচনা করছেন মুখ্যমন্ত্রী এবং সে বিষয়ে আইনি পরামর্শের মাধ্যমে আদালতের নির্দেশ অনুযায়ী তারা হয়তো আর শিক্ষক হতে পারবেন না, কিন্তু তারা যাতে অন্তত গ্রুপ সির চাকরি পান সেটার ব্যবস্থা করার চেষ্টা করছে তার সরকার। সে কথা তিনি সেপ্টেম্বর 2025-এ ধনধান্য যে প্রেক্ষাগৃহ আছে সেখানে একটি অনুষ্ঠানে বলেছিলেন। কারণ তিনি বলেছিলেন যে তার সরকার মানবিক সরকার এবং সেই কারণে তিনি মানবিকভাবে গোটা বিষয়টি দেখছেন। চাকরি দেওয়াটা গুরুত্বপূর্ণ, কেড়ে নেওয়াটা গুরুত্বপূর্ণ নয়, এই নীতির ওপরেই জোর দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এরপর দেখেছিলাম ডিসেম্বর 2025-এ 17ই ডিসেম্বর নেতাজি ইন্ডোরে ব্যবসায়ীদের একটি সম্মেলনে যোগ দিয়েছিলেন তিনি। ক্ষুদ্র শিল্প এবং মাঝারি শিল্প নিয়ে একটি কথা হচ্ছিল, কুটির শিল্প। রাজ্য সরকারের একাধিক উদ্যোগের কথাও তিনি বলেন এবং সেই প্রসঙ্গেই মুখ্যমন্ত্রী বলেছিলেন যে যাদের আজকে কিছু করার নেই, এই অনশনরত এই সমস্ত চাকরির যোগ্য চাকরি প্রার্থীরা, তাদের সম্পর্কে তিনি তাদেরকে পরামর্শ দিয়েছিলেন। চা ঘুগনি বিক্রির কথা বলেছিলেন তিনি, যা নিয়ে ব্যাপক বিতর্ক হয়। স্বচ্ছতার অভাবেই বাতিল করে দিয়েছিল সুপ্রিম কোর্ট। চাল এবং কাঁকড় এটাকে আলাদা করা যায়নি, অর্থাৎ কারা চিহ্নিত দাগী এবং কারা চিহ্নিত দাগী নয় বা যোগ্য, সেটা চাল এবং কাঁকড় আলাদা করা না যাওয়ায় চাকরিচ্যুত হন প্রায় 26,000 জন। তারপরে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরুর নির্দেশ দেওয়া হয়, পরীক্ষা নেওয়া হয় নবম, দশম, একাদশ, দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের জন্য। গ্রুপ সি, গ্রুপ ডি তাদেরও পরীক্ষা হয়। 14ই সেপ্টেম্বর এসএসসি একাদশ, দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা হয়। ফল প্রকাশের পরে প্রার্থীদের ভেরিফিকেশনের জন্য ডাকে এসএসসি।
নথি যাচাইয়ের ইন্টারভিউ ডেমনস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন হয়, তারপর প্যানেল বা মেধা তালিকা প্রকাশ করে এসএসসি। 1 মার্চ হয় এসএসসির গ্রুপ সি পরীক্ষা এবং সেই পরীক্ষায় অংশ নিয়েছিলেন প্রায় 8,04,000 পরীক্ষার্থী। 8ই মার্চ হয় গ্রুপ ডির পরীক্ষা, সেখানে পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় 8,09,000। রাজ্য সরকারের কি অবস্থান ছিল এবং কি পদক্ষেপ এখনো পর্যন্ত বাস্তবায়িত হয়েছে সেটাই আপনাদের সামনে তুলে দিলাম। এই পরিস্থিতিতেই সামনে বিধানসভা নির্বাচন, শিক্ষক নিয়োগ অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু। অমিত শাহ কি প্রতিশ্রুতি দিচ্ছেন এই জায়গায় দাঁড়িয়ে প্রথমে আপনাদের শোনাবো। तो सरकार बनाने के बाद ये टीचर भर्ती प्रक्रिया में कुछ सुधार ला पाएंगे? और जहां तक भर्ती का सवाल है, हम पारदर्शी भर्ती प्रक्रिया बंगाल को में इंट्रोड्यूस करेंगे, जिससे किसी भी प्रकार का भ्रष्टाचार भर्ती प्रक्रिया में न हो। हमने कई हमारे राज्यों में पारदर्शी तरीके से भर्ती कर कर बताया है। आसाम में हमने वादा किया था 1 लाख सरकारी नौकरियों का, हम 1.5 लाख आसाम के युवाओं को एक भी भ्रष्टाचार के आरोप के बगैर नौकरी देने का काम समाप्त कर चुके। परंतु यहां दूसरा भी सवाल है, ढेर सारे भर्ती में जो घोटाले हुए, इसके कारण युवाओं की भर्ती के लिए जो मान्यता प्राप्त आयु है वो चली गई। मैं पहले भी कह रहा हूं कि इसमें 5 साल का रिलैक्सेशन देकर एसएससी घोटाले में जिन युवाओं के मौके छूट गए हैं उनको हम मौके भी देंगे और पारदर्शी तरीके से भर्ती भी करेंगे। ये सरकारी पद और भर्ती के लिए हम हमारे घोषणा पत्र में विशेष व्यवस्थाएं लेकर आने वाले हैं। অমিত শাহর বক্তব্য, চাকরি সংক্রান্ত আইনি মামলায় যাদের বয়স বেড়ে গিয়েছে তারা নতুন করে আবেদন করতে পারছেন না, কারণ বয়সটা বেড়ে গিয়েছে, সেই বয়সের যে মাপকাঠিটা থাকে সেটা তো পার করে গিয়েছে এই দীর্ঘদিন ধরে মামলা চলার ফলে। ফলে বিজেপি যদি ক্ষমতায় আসে তাহলে সেই সমস্ত যোগ্য প্রার্থীদের নতুন করে আবেদনের ক্ষেত্রে 5 বছরের ছাড় দেওয়া হবে বলেই বলছেন অমিত শাহ। অমিত শাহের এই প্রতিশ্রুতির প্রেক্ষিতে রয়েছে কতগুলো প্রশ্ন। এক, এই প্রতিশ্রুতি আসলে তথাকথিত জুমলা নয় তো? এই প্রতিশ্রুতির আইনি সংস্থান আছে কি? শিক্ষকদের কাছে অমিত শাহের প্রতিশ্রুতি কতটা গুরুত্ব পাবে? এই প্রশ্নের উত্তর এই মুহূর্তে দেওয়া সম্ভব নয়, কিন্তু প্রশ্নগুলো আসলো তাই আপনাদের জানালাম। কিন্তু রাজনৈতিক যে প্রশ্ন, সেই প্রশ্ন হচ্ছে, এই যে প্রতিশ্রুতি সেটা কি তৃণমূলকে উদ্বিগ্ন করার কোনো কারণ রয়েছে? এখানেই একটা গুরুত্বপূর্ণ বিষয়। প্রথমত, এর উত্তরও সময় দিতে পারবে, এই মুহূর্তে দাঁড়িয়ে বলা সম্ভব নয়। কারণ যে সমস্ত নিযুক্ত শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের চাকরি বাতিল হয়েছে প্রায় 26,000, সেটার সঙ্গে যদি পরিবারের কথা ধরি তাহলে সরাসরি ভাবে 26,000, পরিবারকে ধরলে প্রায় 1.5 থেকে 2 লক্ষের ঘরে পৌঁছবে সংখ্যাটা। এর ফলে লক্ষ লক্ষ শিক্ষার্থী এবং পশ্চিমবঙ্গের সামগ্রিক যে শিক্ষা ব্যবস্থা তার সেটা যে প্রভাবিত হয়েছে তাতে কোনো সন্দেহ নেই। কারণ পড়ুয়ারা স্কুলে গিয়ে সংশ্লিষ্ট সাবজেক্টের জন্য টিচার পাননি, কোনো ক্ষেত্রে টিচারেরই অভাব ঘটে গিয়েছে। এই বিষয়গুলো যেমন ছিল, তার পাশাপাশি গ্রুপ সি, গ্রুপ ডি, তাদের যে অশিক্ষক কর্মচারীরা রয়েছেন তাদের ক্ষেত্রেও সেই স্বল্পতা রয়ে গিয়েছে বিভিন্ন স্কুলে। শিক্ষক ছাত্র অনুপাতে একটা বড় রকমের প্রভাব পড়েছে। এরপরে পরীক্ষাগুলো হয়েছে, তাতে কতটা সামগ্রিক শিক্ষা ব্যবস্থার যে ক্ষতিটা হয়েছিল সেটা কতটা মেরামত হয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে বলা সম্ভব নয়। কিন্তু মানুষের একটা মূল্যায়ন আছে। মানুষ কিভাবে দেখছেন যে এর ফলে কতটা ক্ষতি হয়েছে? কারোর ব্যক্তিগত ক্ষতি হয়েছে, কারোর সন্তানের ভবিষ্যতের ক্ষতি হয়েছে, একটা প্রজন্মের একটা বড় সময় ক্ষতি হয়েছে, সেটাকে কখনোই অস্বীকার করা যায় না। ফলে সেক্ষেত্রে মানুষ সেটা কত বড় ক্ষতি হিসেবে বিবেচনা করছেন সেটা তাঁরা বলতে পারবেন। ভোটের প্রতিফলন কতটা হবে সেইগুলো খুব গুরুত্বপূর্ণ। তবে চাকরিহারা মানুষের অনশন, চাকরিহীন হয়ে যাওয়া, হঠাৎ করে চাকরি থাকা অবস্থায় একটা বড় সময় স্কুলের শিক্ষক শিক্ষিকার অভাব, পড়ুয়াদের সমস্যা, এবং এত কিছুর পরেও যাদের রাঘব বোয়াল বলে চিহ্নিত করা হচ্ছিল তাদের সকলের জামিন পেয়ে যাওয়া। এই তদন্তটা করছিল কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, সেটাও আমাদের মাথায় রাখতে হবে। এবং তারপরেও সবার জামিন পেয়ে যাওয়া, এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়গুলো ভোটের আগে
মানুষকে ভাবানো উচিত বলেই আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি। মানুষ এটা ভাববেন বলে আমি বিশ্বাস করি, কিন্তু সেটা কতটা ভাবছেন, কতজন ভাবছেন এবং ভাবার পরে কি সিদ্ধান্তে উপনীত হচ্ছেন, এই ফ্যাক্টরটা কতটা ইভিএম এ তার পছন্দের প্রার্থীকে বেছে নেওয়ার জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে, এই ফ্যাক্টরগুলো থেকে যাচ্ছে। ফলে দেখা যাক সেক্ষেত্রে কি হয়। আমি তো প্রশ্নগুলো শুধুমাত্র উত্থাপন করতে পারি এবং সে নিয়ে ভাবার একটা ভাবনার রসদ দিতে পারি আপনাদের। ভেবে দেখবেন আপনারা, সিদ্ধান্ত নেবেন আপনারা যে কাকে আপনারা প্রার্থী হিসেবে নির্বাচন করবেন। আমার প্রতিবেদন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার যে ভিডিও, সেই ভিডিওকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন এবং আমি বারবার বলছি, আপনাদের অনেকেই হয়তো দেখছেন আমার ভিডিও কিন্তু হয়তো সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছেন। আমার সাবস্ক্রিপশনটা অবশ্যই প্রয়োজন এবং সেজন্যই অবশ্যই আপনাদের কাছে আবেদন রাখবো। লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। আজ এ পর্যন্তই। নমস্কার।